বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট এম আমিনুদ্দিন। আমার ডানে রয়েছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা এম এ সাইদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট এম এ আমিনুদ্দিন এবং মিস্টার সিনহা সাইদ, বর্তমান সরকার প্রায় 1 বছর পূরণ করতে চলল এবং 5ই জানুয়ারিতে নির্বাচন, বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত, নন্দিত, নিন্দিত, যাই বলেন না কেন। 40% ভোট পড়লে নন্দিত বলতে হবে, 5% পড়লে নিন্দিত বলতে হবে, সেই আলোচনায় যাচ্ছি না। সো 1 বছর প্রায় শেষ হচ্ছে, 11 মাস চলছে, আরেক মাস ডিসেম্বর গেলে জানুয়ারির, তাতে 1 বছর হবে। সো কেমন গেল বলে মনে করেন এই 1 বছর? আপনাকে ধন্যবাদ দিলু ভাই, এবং একই সাথে ধন্যবাদ দিচ্ছি আমি জনাব সিনহা এম এ সাইদ সাহেবকে। সবাইকে আজকে ধন্যবাদ দিয়ে আমি আরম্ভ করতে চাই যে এই সরকারটি 2014 5ই জানুয়ারিতে নির্বাচনের পরবর্তী সময়ে গঠিত হয়েছিল। এই সরকার পরবর্তীতে তারা প্রায় 1 বছর পার করে আসছে। আপনার প্রথম কথা থেকে আমি যেটা বলতে চাই যে নন্দিত এবং নিন্দিত কথাটা আপেক্ষিক, কারণ কারো কারো কাছে হয়তো যেই লোকটা নিন্দিত হয় অন্যের কাছে নন্দিত হয়, সেটাই হয়। এটা আপনার বলছি যে আপেক্ষিক, আমি বলছি যে এবং কিন্তু সে যেই হোক না কেন তার পরবর্তীতে তার কার্যকলাপের মাধ্যমে কিন্তু সে তার নিন্দা বা প্রশংসা যেটাই হোক না সে করিয়ে নিতে পারবে তার কার্যকলাপের মাধ্যমে। এখানে আমার মনে হয় সরকারকে আমরা অনেক ভালো মার্ক দিতে পারবো, কারণ প্রথম যে কাজটি যারা করেছে যে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্ববর্তী সময়ে দেশে যে একটা বিশৃঙ্খল অবস্থা, একটা সাংঘাতিক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছেন, জনগণকে একটা শান্তির সুবাতাস বইয়ে দিতে পেরেছেন এই নির্বাচনের মাধ্যমে। সেটা হচ্ছে তাদের প্রথম সার্থকতা। দ্বিতীয় সার্থকতা হচ্ছে যে এখানে এই সরকার যে তাদের ধারাবাহিকতা, পূর্বের যে উন্নয়নের কিছু ধারাবাহিকতা ছিল সেটা তারা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। তৃতীয়ত যেটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিষয় ছিল উন্নয়নের জন্য, যেটা পদ্মা সেতু প্রকল্প, সেটা এখন সম্ভবত আমরা বাস্তবতার মুখ দেখছি। হয়তো আশা করছি এখন টেন্ডার হয়ে গেছে, কিছু কাজও আরম্ভ হয়ে গেছে, এখন একটা বাস্তবতার দিকে যাচ্ছে। আর বাকিগুলো হচ্ছে যেমন সহিংসতা শিক্ষাঙ্গনে, এই ধরনের কতগুলো কার্যকলাপ, এগুলোকে কিন্তু আরো কন্ট্রোল করতে হবে। অন্যথায় মানুষ এই বিষয়টাকে পছন্দ করছে না। এটাকে যেই করুক না কেন, যেই দলই হোক না কেন, এটাকে কঠোর হস্তে দমন করতে হবে। কারণ শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে না আনলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, আমাদের শিক্ষার মানের ক্ষতি হবে। সেটা ছাত্রদল করলো, ছাত্রলীগ করলো, না কে আমি করলাম বা অন্য কেউ করলো, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যিনি বা যারাই করে থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। এটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ মনে করি আমি। আর সফলতার দিকগুলো যেমন তাদের পূর্বের ধারাবাহিকতায় 1 জানুয়ারিতে বই ছাত্রদের হাতে তুলে দেওয়ার যে সকল প্রস্তুতি নিয়ে রাখা, বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো যেমন আমাদের বিচার বিভাগের কাজ করা, বিভিন্নভাবে তারা কাজ করে যাচ্ছেন। সেই কাজের 1 বছরের মূল্যায়ন আমি মনে করি তাদের কাজের ইয়েটা অনেক ভালোই আমার কাছে মনে হচ্ছে। ডক্টর সিনহা এম এ সাইদ। ধন্যবাদ অ্যাডভোকেট আমির সাহেব। যেটা বললেন, এখানে শুরুতে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হলো 5ই জানুয়ারি নির্বাচন। একটি দেশ 2014 সাল বা 2013 সালে পৃথিবীতে তার ইমেজ নিয়ে বেঁচে থাকবে, তার বড় পরিচয় হচ্ছে দেশটা গণতান্ত্রিক কি না। সেই দৃষ্টিকোণ থেকে 5ই নির্বাচনটা আমরা গ্রহণ করলাম কি না করলাম, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগে সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এটা আমার একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পরে যে নির্বাচন হয়ে গেল, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি তার সে অবস্থান থেকে সরে এসে বললেন নির্বাচন 2019 সালের আগে হবে না। এই যে জাতির সাথে নির্বাচনের আগে একটা ওয়াদা, যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি ইলেকট্রাল প্লেস, তিনি সে ওয়াদা থেকে সরে গেছেন। কেন সরে গেলেন, কি জন্য সরে গেলেন, সেটা ভিন্ন বিতর্ক হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে তিনি সরে গেছেন, তার ওয়াদার বরখেলাপ করেছেন। এই বরখেলাপের পরবর্তীতে এখন যে কথাগুলো আমিন সাহেব বলছেন, উন্নয়নের বিভিন্ন চিত্র আপনি দিচ্ছেন। এখানে অর্থনীতির একটা কথা আছে যে উন্নয়নটা কিভাবে হবে, উন্নয়ন আগে হবে না গণতন্ত্র আগে হবে। এই গণতন্ত্র আর উন্নয়ন আগে পিছিয়ে নিয়ে একটা বিরাট বিতর্ক অর্থনীতি রয়ে গেছে। কিন্তু বিশেষ করে ডেভেলপমেন্ট স্টাডিজের মেন বিষয়বস্তু এটাই যে কোনটা আগে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা বাস্তব সত্য হচ্ছে, পৃথিবীর সমস্ত ইতিহাস বিশ্লেষণ করলে একটা জিনিস দেখা যায় যে একই সাথে গণতন্ত্র উন্নয়ন দুটো একসাথে হয় না। কোথাও হয়নি, আমেরিকাতে হয়নি, ব্রিটেনে হয়নি, ইভেন কি আমাদের মালয়েশিয়াতে হয়নি, ভারতও হয়নি। তো সেই দিকটা দৃষ্টিতে করতে গেলে হয়তো বর্তমান সরকার তার প্রায়োরিটি দিচ্ছেন অর্থনীতির উপরে। অর্থনীতি প্রায়োরিটি দিয়ে যদি থাকেন, সেই ক্ষেত্রে প্রশ্ন আসে অর্থনীতি কোন কোন অঙ্গনীতি দিয়েছেন।
অর্থনীতি বলতে তো আমরা এটা বুঝি না ঢাকাতে ব্রিজ, রাস্তা বা কালভার্ট বেড়ে গেল, এটা বুঝি না একটা পদ্মা ব্রিজ হয়ে গেল। এগুলো গভর্নমেন্টের সমসাময়িক প্রেক্ষাপটে হবে, গভর্নমেন্টের বাজেট থাকবে, সেই বাজেটের টাকাটা তো জনগণই দিচ্ছেন। জনগণের টাকাটা কিভাবে খরচ করবেন, কি প্রেক্ষাপটে করবেন, কোন কোন খাতে করবেন, সেটার সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। আমার যেটা মনে হচ্ছে, অর্থনীতি উন্নয়নের নামে সরকার নিজে একটা গোজামিল সৃষ্টি করছেন এখানে। সেই গোজামিলটা হচ্ছে, অনেকে ধরে নিচ্ছেন, যেমন আমাকে অনেকেই বলেন যে ঢাকার দিকে তাকালে মনে হয় অনেক কিছু ঘটে গেছে। হ্যাঁ, কয়েকটা কালভার্ট হয়েছে, ব্রিজ হয়েছে, ফ্লাইওভার হয়েছে, অনেক কিছু হয়েছে, ভবিষ্যতে হবে, কিন্তু এগুলো তো জনগণের টাকা দিয়ে হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে অন্যান্য সেক্টরগুলো যেগুলো বসে গেছে, যেমন ধরেন পাট শিল্প নিয়ে কথা হচ্ছে, পাট শিল্পের অবস্থা সেরকম হয়নি। প্রধানমন্ত্রী চেষ্টা করেছিলেন, তো পাট শিল্প দিন দিন পিছিয়ে যাচ্ছে। গার্মেন্ট শিল্পের বিপর্যয় যেটা আসলো, কিছুটা চেষ্টা করতেছে, ইউরোপিয়ান ইউনিয়নতে হয়তো বলা হয়েছে জিএসপি দিবে, আমেরিকার সাথে এখনো সেটেলমেন্ট হয়নি। আমি মনে করি এখানে রাজনীতি আছে বলে হয়নি, কিন্তু তারপরও কথা থেকে যায়। যদি আমরা অর্থনীতিকে প্রায়োরিটি দিই, তো সেই অর্থনৈতিক কর্মকাণ্ডটা কিভাবে পরিচালিত হবে সেটাও দেখার ব্যাপার আছে। কারণ সাম্প্রতিককালে আমরা দেখেছি কয়েকটা মন্ত্রণালয় হিসাব কিতাব, বছরের হিসাব দেখেছি, কিছু কিছু মন্ত্রণালয় তার টাকা খরচই করেনি, 25%, 30%, 20%। এটা হলো কেন? আমি যদি মন্ত্রী হিসাবে আমার দপ্তরে টাকা খরচ না করি, টাকাটা বেঁচে যায়, আমাকে তো এই জন্য এখানে বসানো হয়নি। আমাকে বসানো হয়েছিল, নির্দিষ্ট কর্মসূচি দিয়ে টাকা দেওয়া হয়েছিল। যদি টাকা খরচ করার পরে আমার প্রয়োজন হতো, আমি বলতে পারতাম যে টাকা আরো লাগবে, কোন খাতে লাগবে, এই খাতে লাগবে। সেটা ছিল আমার নেতৃত্বের একটা উদাহরণ। কিন্তু সেটা হয়নি। যে সমস্ত মন্ত্রণালয়গুলোতে টাকা খরচ হয়নি বা কম খরচ হয়েছে, তাদেরকে অবশ্যই জবাবদিহিতা আনতে হবে। এই জবাবদিহিতার প্রশ্ন এসে যায় বড় প্রশ্ন। সেটা হলো 5ই জন নির্বাচনের পরে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, সেটা হচ্ছে সংসদের জবাবদিহিতার প্রশ্নটা চলে গেছে। কে কাকে জবাবদিহি করবে? কারণ এখানে প্রধানমন্ত্রী কর্তৃত্বটা এই দেশে এত বেশি, তিনি সরকার প্রধান, সংসদের প্রধান, দলের প্রধান। এবং তার চেয়ে বড় কথা হলো, ব্যক্তিগতভাবে যেটা আরো সত্য, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যে কথা বলার সাহস এখন আর কেউ নেই। কারণ 35 বছর আওয়ামী লীগের নেতৃত্ব থাকার পরে পরপর 3বার প্রধানমন্ত্রী, দক্ষতা, যোগ্যতা সব দিক থেকে তিনি একটা পাহাড়ের সমান হয়ে গেছেন। এই ব্যক্তিত্বের সামনে কথা বলা একটা দুরূহ ব্যাপার। যারা চেষ্টা করেছেন বিভিন্ন সময়, তাদের কপালে কি ঘটেছে না ঘটেছে তাও আমরা জানি, তবে সেখানে বিতর্ক থাকতে পারে। তো মূল কথা হচ্ছে, যখনই কোনো মিটিং হচ্ছে, সেখানে কার্যনির্বাহী মিটিং হলো, কিছু না হয়ে গেল, সেখানে বলা হলো যে তোমরা দলটাকে দাঁড় করাও। দলটা দাঁড় করাতে হলে সাংগঠনিক সম্পাদক যারা ছিলেন তাদেরকে বলা হলো, প্রেসিডেন্টকে বলা হলো। সেখানে আমার এখনো মনে পড়ে, পত্রিকায় আমি দেখেছি, আমি শুনেছি বিভিন্ন জনের কাছে, যখন আলাপ আলোচনা হচ্ছিল দলকে পুনর্গঠিত করার প্রশ্নে কি কি করতে হবে। কারণ আওয়ামী লীগ, মূলত আমি আওয়ামী লীগের কথা বলছি, একটা বৃহৎ দল, কিন্তু এখানে নেতৃত্বের কাঠামো, নেতৃত্ব তৈরি হচ্ছে না হওয়ার কারণে স্থবির হয়ে গেছে। কিন্তু এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য নতুনভাবে এটাকে রিজনিভেট করতে হবে। আমার সেই চেষ্টা করা হলো। অদ্ভুত ঘটনা, সেই মিটিংয়ের মধ্যে এক মন্ত্রী দাঁড়ায় বললেন, প্রেসিডেন্ট সদস্য, যে আমাদের এই মুহূর্তে প্রধান প্রয়োজন হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা দিতে পারলে আমাদের আর কিছু দরকার নেই। অর্থাৎ দলের ভিতরে চামচা বৃত্তিটা এত বেশি বেড়ে গেছিল বা বর্তমান প্রলম্বিত হয়েছে, সেই ব্যক্তি এখন নেই। কিন্তু তিনি ছিলেন লতিফ সিদ্দিকী, তিনি বলেছিলেন এই কথা, এখন আর তিনি নেই। যতক্ষণ ছিলেন, আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একটু আগে বললেন যে একই সাথে গণতন্ত্র এবং উন্নয়ন চলতে পারে না বা চলে না, একসাথে চলে না, কিন্তু হবে না, ইকুয়াল হবে না। গণতন্ত্র যদি আগায় নেন, তাহলে আপনি অর্থনীতি পিছিয়ে যাবে। কারণ হচ্ছে, কারণ মালয়েশিয়াকে টেনেছেন, মালয়েশিয়ার ব্যাপারটা অন্যরকম। মালয়েশিয়া যে পরিস্থিতি উন্নয়নটা করেছে, যে কাঠামোতে করেছে, সেখানে আমাদের নেই। কিন্তু আমাদের লোক সংখ্যা কিন্তু 16 কোটি। এই কথাটা আপনি কোন প্রেক্ষিতে বললেন? আমি বলছি, যখন আপনি একটা উন্নয়নের দিকে যাবেন, ঠিক গণতন্ত্র আর উন্নয়নটা সমানুপাতে যাবে না, একটা সময় পর্যন্ত যাবে না। উন্নয়নশীল দেশের প্রশ্ন। তাহলে এখন সরকারের দিক থেকে যেটি বলা হচ্ছে, যে যেটি মিস্টার আমিনউদ্দিনের কথাও স্পষ্ট, যে তিনি সরকারের সাফল্য, গত 1 বছরের সরকার কি কি করেছে সেগুলো তিনি বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন। গণতন্ত্রের প্রসঙ্গ, নির্বাচনের প্রসঙ্গে উনি জানেনই। এবং সরকারের দিক থেকে এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে যে মানুষকে অর্থনৈতিকভাবে খুশি রাখতে পারলে, ডেভেলপমেন্ট করলে, ওই ডেমোক্রেসির ইস্যু, ইলেকশনের ইস্যু মাইনর ইস্যু, ওটি পরে দেখা যাবে, আগে উন্নয়নটা নিশ্চিত করে, আগে এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। এই জন্য পোষণ করছি, আমি বলছি, একটা শিশু যখন বড় হয়, শিশুকে প্রথম কিন্তু দাঁড়াতে হবে, শিখতে হবে, জানতে হবে। গণতন্ত্র শেষ অবস্থায় কিন্তু এটা দাঁড়াতে বসতে হবে। এখন আমাদের সমস্যাটা হচ্ছে, 2014 সাল সারা পৃথিবী যেখানেই থাক, আমাদের কিন্তু গণতন্ত্র, অর্থনীতি, ধর্মতন্ত্র সব একসাথে চলতেছে। আমাদের একটা সিনক্রোনাইজেশন, ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। এই ক্রিয়েটের মধ্যে নেতৃত্বে কে থাকবে? ডেমোক্রেসি। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, যে এখানে থাকবে ইকোনমিক ডেভেলপমেন্ট, তাহলে ডেমোক্রেসি থাকবে না।
পিছিয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখেন, আমি এখানে আওয়ামী লীগের কথা একা বলছি না, বিএনপির কথা বলছি। বিএনপি যদি বলে যে আমি আন্দোলন করব গণতন্ত্রের জন্য, সে কোন আন্দোলন? এটা সেটা ইলেকশন আন্দোলনের জন্য করতেছে। কারণ বিএনপি দলের ভিতরে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কোথাও গণতন্ত্র নেই, মূল দলও নেই। তারা ইনার ডেমোর চর্চা করতেছে না, আওয়ামী লীগ করতে বিএনপি কেউই করতেছে না। সেই ক্ষেত্রে যদি বিএনপি যদি বলে থাকে যে আমি গণতন্ত্র চাই, আমি সেখানে বলবো যে বিএনপিকে আগে বলতে হবে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া আমার ঘরে চালু করেছি, আমি প্রমাণ স্বাক্ষর রেখেছি, অতএব আমি এখন রাষ্ট্রীয় পর্যায়ে, বিভিন্ন ইলেকশন পর্যায়ে, বিভিন্ন অঙ্গ সংগঠনে, বিভিন্ন কাঠামোতে আমি নির্বাচন, স্থায়ী সরকারের নির্বাচন চাই, আমি গণতন্ত্র চাই। সেই দিক থেকে চিন্তা করতে গেলে দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল সে কিন্তু একই কথা বলছে। উন্নয়ন আগে এরশাদ সাহেব ছিল, সে এক কথা বলছে, জিয়াউর রহমান একই কথা বলছে, এমনকি বঙ্গবন্ধু শেষ পর্যন্ত কিন্তু উন্নয়নের প্রশ্নে কিন্তু বাক্সাটা চলে আসছিল এখানে, যে এত মতভেদ দিয়ে দেশ আগান যাবে না, আমাদের একটা পর্যায়ে যেতে হবে। এখানে একটা জিনিস দেখার ব্যাপার, অত্যন্ত সুন্দরভাবে দেখার ব্যাপার, যিনি ক্ষমতায় যান তিনি কিন্তু তার বিরোধী অবস্থায় থাকেন না। তিনি তখন ফিল করেন দেশকে আগাতে হলে আমাকে আন্দোলন বন্ধ করতে হবে, হরতাল বন্ধ করতে হবে, এই সমস্ত অপকর্ম বন্ধ করতে হবে, তাহলে হবে। কিন্তু এগুলি যদি আমি সমর্থনও করি যে উন্নয়ন দরকার আমার আগে, কিন্তু উন্নয়নের সাথে কিন্তু আমার গণতন্ত্রের কাঠামোটা কম বেশি চলতে হবে কিন্তু এখানে, কিন্তু গ্যাপটা বেশি হতে পারবে না। কিন্তু এখন কিন্তু গ্যাপটা যে পর্যন্ত চলে গেছে সেটা হলো জবাব দিতে বলতে কোনো শব্দ নেই। আপনি কোনো সরকারি অফিসে যান, ঘুষ ছাড়া কাজ হবে না, কোনো উপায় নেই। আপনি যেখানে যাবেন দেখবেন যিনি যোগ্য লোক তিনি নিচে, অযোগ্য লোক উপরে চলে গেছে। এই যে অসামঞ্জস্য একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেখানে যোগ্যতার সাথে অযোগ্যতার, পাওয়ার সাথে না পাওয়ার, এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু সরকার, আমি বলবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে ব্যর্থ হয়েছে। তিনি কিন্তু দ্বন্দ্ব নিরসন করতে পারেননি। তিনি সচেতন, তিনি জানেন সবকিছু, আমি জানি, আমি বলবো না জানেন না, প্রত্যেকটা বিষয়ে তিনি অভিজ্ঞ, জানেন এবং অত্যন্ত ভালোভাবেই জানেন তিনি, তারপরও তিনি পারছেন না কেন? এই না পারার কারণটা হলো এটা তার নিজস্ব চিন্তার দৃষ্টিকোণ থেকে কি হবে তিনি ভালো বলবেন। আমি এখানে আপনাকে বলি, আমি আপনার আসার এখানে সকালবেলাতে একটা বই পড়তেছিলাম, কৌটিল্য অর্থশাস্ত্র। বইটা আমার সাথে 3 দিন আগে আমি পেয়েছি বইটা। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পড়তে পারিনি, কিন্তু আমি সেখানে দেখলাম রাজনীতি সম্পর্কে ভালো সংজ্ঞা দিয়েছেন তিনি, রাজা সম্পর্কে। রাজা কাহাকে বলে? তিনি বলেছেন রাজার প্রকৃতিটা হচ্ছে রঞ্জন, অর্থাৎ যিনি প্রজার মনোরঞ্জন করতে পারবেন কি দিয়া? দেশের সম্পদ দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়া, ডিপ্লোমেসি দিয়া, নিরাপত্তা দিয়া, সব দিক থেকে সুখী করতে পারবেন, তিনি হবেন রাজা। এবং তিনি এটাও বলেছেন একজন রাজা ভালো শাসক হতে কি হতে হবে। আমি যদি মনে করি যে বর্তমান সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে, জেনে না জেনে কৌটিল্যকে অনুসরণ করছেন, সেটাও সত্য। আবার এটাও সত্য তিনি অ্যারিস্টটলকে অনুসরণ করছেন। কারণ অ্যারিস্টটল বলে গেছেন একটা বেস্ট প্র্যাকটিক্যাবল স্টেট কিভাবে হতে পারে। সেখানে গণতন্ত্র বড় কথা না, কিন্তু বেস্ট প্র্যাকটিক্যাবল স্টেট, আমাকে বাস্তবে সমস্যার সমাধান করতে হবে, এই সমাধানের জন্য যা করার আমি তাই করব। এখন আমি বড় বড় কথা বলতেছি, পদ্মা ব্রিজ হবে না, গণতান্ত্রিক সরকার আমার পদ্মা ব্রিজ হয়নি, কেন হয়নি? এখন কেন হবে? হবে বলা হচ্ছে হবে, আদৌ কি শেষ পর্যন্ত হতে পারবে? এই প্রশ্ন থেকেই যা। পত্রিকা দেখলাম আমেরিকা ভার্সেস ডক্টর ইউনূস ভার্সেস বর্তমান সরকার, অনেক খেলা এখানে হচ্ছে, জিএসপি নিয়ে হচ্ছে। আমি তারপরে বলবো যে একটা জিনিস আমি প্রশংসা করি, সরকারের দৃঢ়তা দেখাইতে পারছে। এই দৃঢ়তাটা পুরো প্রয়োজন। এই দৃঢ়তা যদি অপোজিশন পার্টি থাকতো, আমার মনে হয় দেশ একটা ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসে। অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত উনি যে প্রশ্নটা করলেন যে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে বলা হয়েছিল যে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার জন্য নির্বাচনটা, আমার মনে হয় এটা অত্যন্ত সত্যি কথাই তো। কারণ সংবিধান কি বলছে, আইন কি বলছে যে 5 বছর পরবর্তী সময়ে আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন হয়, সেই নির্বাচনের শেষে আবার নতুন করে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের হাতে এই সরকারটা ক্ষমতা দিয়ে যাবে, ধারাবাহিকতা। সেটাই তো সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জানুয়ারিতে নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তা করলে কি হতো, অসাংবিধানিক কোনো কিছু করতে হতো। তা সেই কারণেই তো মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য যাদের কথা বলা হচ্ছে ওনারা বলছিলেন সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করার জন্য নির্বাচন করা হচ্ছে। এখানে তো কোনো ভুল বা কোনো কিছু বলা হয়নি। এবং তারা বলছেন যে নির্বাচন দিবেন, পরবর্তী নির্বাচন দিবেন। 11 আপনি তা না সম্ভবত বলছেন বা পরবর্তী নির্বাচনের পর আলোচনা হতে পারে, এটা তো করতে হবে। আপনাদের কথা যে আমি যা বুঝি সেটা তো অবশ্যই সেই নির্বাচনের সময় তো এখনো হয়নি বা চলে যায়নি, আপনি 5 বছর সময় পাবেন। সংবিধান কি বলছে? হ্যাঁ, এখন আপনি বলছেন সংবিধানের বাইরে যা করতে হবে, 6 মাসে করতে হবে, 9 মাসে করতে হবে, সেই তো সংবিধানের বরখেলাপ। সংবিধানকে যদি আমরা বিশ্বাস করি না, আচ্ছা আমি বলে নিই, তারপর আপনি আপনার সময় বলবেন। এখানে তো সংবিধানের বরখেলাপ হবে। হ্যাঁ, যদি দেশের প্রয়োজন হয় সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে যদি করে সেটা অনভিযোগ, কিন্তু সাংবিধানিক যে আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী বা ওয়াদা তো অবশ্যই উনি রক্ষা করছেন।
সংবিধানকে সমুন্নত রাখার স্বার্থে তো উনি নির্বাচন করে গেছেন, সেই নির্বাচন অনুযায়ী পরবর্তী নির্বাচন হবে। সেটা তো কোনো উনি এখনো ওই কথা থেকে সরেননি। উনি তো বলছেন যে আলোচনা হতে পারে সে পরবর্তী নির্বাচনের জন্য, সেটা আলোচনা হতে পারে, সময় তো বয়ে যায়নি, এখন তো আমাদের হাতে 4 বছর সময় রয়ে গেছে, 1 বছর যাওয়ার পরে তো 4 বছর আছে নির্বাচনের জন্য। সেই ক্ষেত্রে এইভাবে আমরা ঢালাওভাবে দোষ দিয়ে না করে, কথার মর্মার্থ না বুঝে আমরা কথা বলি, আমার মনে হয় আমরা কখনো সমাধানে পৌঁছতে পারবো না। দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে পাট শিল্প ধ্বংস, এখানে আমার মনে হয় একটা জায়গা হয়তো আপনি এত খেয়াল করেন, হয়তো কোনো কারণে মিস করে গেছেন। দেখেন, এই সরকার কিন্তু একটা আইন করেছে, চটের ব্যাগ ব্যবহারের বাধ্যতামূলক করে দিয়েছে পাট শিল্পকে বাঁচানোর জন্য এবং পরিবেশ বান্ধব করার জন্য। প্লাস্টিকের যে ব্যাগে ব্যবহার হতো আমাদের চালের বা অন্যান্য ক্ষেত্রে, চাল কলা বা অন্যান্য চালের সংরক্ষণের জন্য, সেটা কিন্তু বন্ধ করে দিয়ে পাটকে বাধ্যতামূলক করা হয়েছে। সেই কারণে পাট শিল্প কিন্তু এগিয়ে যাবে। এটা 2014-তে কিন্তু করা হয়েছে এবং এটা এফেক্টিভ হবে। এই মাত্র আরম্ভ হলো, এটা মাত্র অক্টোবর মাস থেকে এটা আরম্ভ হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা সুফল পাবেন, এটা যেহেতু আরম্ভ হলো এটা সুফল পাওয়া যাবে। আর পদ্মা সেতু যে আপনি সন্দেহ করছেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনার মনে হয় বাই দিস টাইম তো অনেকগুলো কাজ এগিয়ে গেছে পদ্মা সেতুর, অনেকে অনেক ইয়ে করছেন। কিন্তু সরকার তো, আপনার আরেকটা কথাও ঠিক যে অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছেন। তো যদি আমাদের জনগণ এটার পক্ষে থাকে, জনগণ যদি দৃঢ়ভাবে সমর্থন করে, অবশ্যই পদ্মা সেতু হবে। বিদেশি শক্তি তো কি হয়, আমরা তো কিছুদিন আগে এটাও দেখলাম যে একটি মামলার বিচারের রায় কার্যকর না করার জন্য, অর্থাৎ যুদ্ধ অপরাধীদের মামলার বিচারের রায় কার্যকর না করার জন্য বান কি মুন ফোন করেছিলেন, অন্য কেউ না, বান কি মুন, জাতিসংঘের সাধারণ সম্পাদক। কাজ তো হয়নি, আইনের গতিতে চলছে, বিচারের গতিতে চলছেন। আমরা কিন্তু সকলেই কিন্তু একটু প্রকম্পিত হয়ে গেছিলাম যে কি হবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো ওইখান থেকে সরে যাননি, উনি তো তার দৃঢ়তা দেখিয়েছেন। তো আমার মনে হয় জনগণ যখন সমর্থন করে, জনগণ যখন সাপোর্ট করে, তখন কিন্তু বিদেশিরা কোনো কিছুই করতে পারে না। কিন্তু আমরা জনগণ যদি কোনো কারণে সরকারের প্রতি আমরা দুদুল্যমানতা থাকি, তখন কিন্তু বিদেশের লোকজন আসে নাক গলাতে পারে। তো সেই ক্ষেত্রে জনগণকে কিন্তু এখানে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সরকারের পিছনে থাকতে হবে। সরকার যেই হোক, সরকারের পিছনে থাকতে হবে, কারণ সরকারটা তো আমাদের জনগণের, বাংলাদেশের মানুষের, বিদেশিদের না। এবং বিদেশিরা তার নিজের স্বার্থ ছাড়া আমাদের কাছে কোনো কিছু চাবে না। তার নিজের স্বার্থে যেটা প্রয়োজন সে শুধু সেই কাজটাই করবে। সেটা আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে খুব ভালো মতো জানেন যে বিদেশিরা কখনো আমার স্বার্থে সে কাজ করে না, সে তার নিজের স্বার্থে আমাদের হয়তো কোনো কাজ, সেটা হয়তো কখনো আমাদের পক্ষে যায়, কখনো বিপক্ষে যায়, কিন্তু তারা আমার স্বার্থে কিছু করছে না। কেউই নিজের স্বার্থ ছাড়া কিছু করে না, সেটাই বলছি, কোনো দেশই নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। বাংলাদেশ কোনো ক্ষেত্রে হয়তো ব্যত্যয় দেখায় বাংলাদেশ, হ্যাঁ, কারণ আমরা যেহেতু ছোট দেশ, অনেক সময় আমরা অন্যদেরকে খুশি করছি, সেটাও কিন্তু একটা কিছুটা স্বার্থ। দিলু ভাই, এটাও কিন্তু কিছুটা স্বার্থ হতে ছাড় দিয়ে, এটা তো বাস্তব কথা বলছেন, সেটাও দেখেন। শেষ হচ্ছে আপনার না? হ্যাঁ, আমি এটা বলছি। আর আপনি যে বলছেন যে প্রধানমন্ত্রী যে আপনি আরেকটা বলছেন ব্যর্থতা হচ্ছে, উনি যে যোগ্য মানুষকে, আপনি জানেন আমাদের যে প্রশাসনে কি অবস্থা ছিল, যারা প্রমোশন নিয়ে, এই যে গত 10 বছর আগেও যারা সিনিয়র অফিসাররা ছিলেন তাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হয়নি, বিভিন্ন কারণে তাদেরকে ওএসডি করে রেখেছিল। সেইটার থেকে সেটার কিছুটা নিরসন করা হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেকে তো আবার ওএসডি হয়েছে, কিন্তু আপনি একটা জিনিস হয়তো আপনি লক্ষ্য করবেন যে 2001-এ নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে বিএনপি যে কাজটা করেছিলেন, আমি তাদের যে সরকারি যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, যারা বিশেষ ক্যাডারের অফিসার ছিলেন, অনেককে কিন্তু 9-এর পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্টের সেকশন 9-এর 1-এ তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছিলেন 25 বছর পূর্তি শেষ করে। এইটার থেকে কিন্তু এই সরকার কিন্তু এই কাজটা করেনি। তারা হয়তো ওএসডি করছে, কিন্তু কারো চাকরিচ্যুত করেনি বা অবসরে পাঠায়নি। ওই সময় তো একদম অনেকগুলো সরকারি কর্মকর্তাকে একসাথে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই যে ধরেন একটা অস্থিরতা বা একটা যারা কাজ করে তাদের নিরাপত্তাহীনতা, সেটা কিন্তু এখন সেই অবস্থানটা নাই। তো আমার মনে হয় কি যে প্রত্যেকটা কাজেরই আপনি প্রত্যেকটা কাজের সমালোচনা থাকবে, সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, কিন্তু আমরা যদি সফলতাটা দেখি তো মনে হয় অনেক বেশি আমরা মার্ক দিব এই সরকারকে, কারণ তারা বেশ ভালো কাজ করছে। হ্যাঁ, আপনার সাথে আমি বলছি না যে শুধুই সফল, আমি তো প্রথমেই বলছি জিল্লুর ভাইয়ের সাথে যে হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই সফলতা ব্যর্থতা থাকে, কিছুটা ব্যর্থতা থাকতে পারে, কারণ কাজ করতে গেলে কিছু ব্যর্থতা হবে, কিন্তু সফলতার মাত্রাটা যদি আমরা দেখি ব্যর্থতার চেয়ে বেশি, তখন অবশ্যই তাকে আমরা মার্ক দিব। ডক্টর সিনহা, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন সফলতার, সার্থকতা, ব্যর্থতার যে ব্যালেন্স শিট তৈরি করলেন আপনি, আমি কিন্তু সেই ব্যালেন্স শিটে যাইনি। প্রত্যেকটা সরকারি যখন পরপর ক্ষমতায় আসবে, বিশেষ দ্বিতীয়বার ক্ষমতায় আসবে, তার একটা ব্যালেন্স শিট এমনি বড় হয়ে যাবে, সেটা হবে, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু কথা হচ্ছিল প্রশাসন নিয়ে কথা বলছিলেন। প্রশাসনের যে এখন প্রশাসন স্থবির হয়ে গেছে, এটা বলা হচ্ছে কেন? অনেক কাজ আপনি করছেন, আমি মানা করছি না, স্থবির হলো কেন? প্রশাসনের গতি কমে গেল কেন?
এই গতি স্থবিরতা করাপশন বেড়ে গেল কেন? করাপশন বেড়ে গেছে, স্থবির হয়ে গেছে, এখানে জবাবদিহিতা নেই। এবং সবচেয়ে বড় কথা হলো রাজনীতিকরণটা এত তীব্র মাত্রায় হয়েছে এখানে যে একটা পিয়ন তার অফিসারকে বলে ফেলাচ্ছে যে আমি তো আওয়ামী লীগ করি। তাহলে এই অফিসার কি করতে পারে এখানে? আমি বলছি যে সরকারি অফিসারদেরকে তাদের নিজের সব বলয়ে রাখার জন্য যা কিছু প্রয়োজন, সেটা যে কোনো ধরনের সরকারের রাজনীতি সরকার উচিত হবে সেখানে তাদেরকে কিছুটা প্লাস পয়েন্ট দিয়ে রাখা। আমি কথায় কথা দলীয়করণ করবো না, কথা দলের লোক বসাবো না, বা দলের কথা বলবো না। এতে হবে কি, প্রশাসন বসে গেলে কিন্তু সরকারের কর্মসূচি বাস্তবায়ন হবে না। আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা বিভিন্ন বিদেশি সংস্থা বলেন, তাদের একটাই কথা আসতেছে, গুড গভর্নেন্সের কথা আসতেছে। কেন সরকার নিজেও বলতেছে গুড গভর্নেন্স, কেন আসতেছে এটা? এই গুড গভর্নেন্স করতে হলে কিন্তু সবাইকে আপনাকে এনশিওর করতে হবে রাইট ম্যান অ্যাট দ্য রাইট প্লেস, অ্যাটলিস্ট যতটুকু সম্ভব। আমি বলি না সব করে ফেলবেন, কারণ স্পল সিস্টেমটা আপনি করছেন। আমি কিন্তু স্পলের বিরুদ্ধে না, দরকার আছে করবেন, কিন্তু তার একটা সীমাবদ্ধ থাকবে। আমেরিকার মতো জায়গায় কিন্তু এটা বেশি দিন টিকে নেই। আজকে ফেডারেল গভর্নমেন্টের স্পল সিস্টেম নেই, কেন নেই? এটার ব্যাড নেগেটিভ ইফেক্টটা খুব বেশি হয়েছে সেখানে। আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে। এটা ধসটা নামার আগে আমাকে তাকাতে হবে, লুক এট দ্য পুলিশ সার্ভিস, অবস্থাটা কি আজকে। কেন বলা হচ্ছে ডিসিদেরকে এসপিরা মানে না? এটা তো তারা সেমিনার সভা করে বললো, প্রাইম মিনিস্টার জানেন তো এটা হচ্ছে না। এটা কেন হচ্ছে? এই চেইন অফ কমান্ডটা কে ব্রেক করলো? যেই ব্রেক করে থাকুক, আমরা চাচ্ছি প্রশাসনে একটা সুসমন্বিত অবস্থা থাকবে এবং দেশ চলার জন্য যা প্রয়োজন সেখানে তাই হবে। এখন যদি এসপি মনে করে আমি ডিসিরে কেয়ার করি না, তাহলে ডিসি থাকবে কেন? আমি তো আরো মনে করি ডিসি শব্দটি পরিবর্তন আসা উচিত। শেখ হাসিনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এটা আপনার পক্ষে সম্ভব। আমি টক শোর মাধ্যমে বলছি, ডিসি নামটা পরিবর্তন করুন। কারণ একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট জাজও থাকেন, একাধিক এমপি থাকেন, মন্ত্রীও থাকেন, উনি এখন এক নম্বর ব্যক্তি। ওয়াই? কি কাঠামোতে করা যায়, কাঠামো বের করুন আপনারা। আমাদের বক্তব্য জেলা প্রশাসক বলে শব্দ নেই, এটা একটা মিসনোমার। এবং এই শব্দটা দিয়ে কিন্তু ওই ডিসি নামক পদে যিনি বসেন তিনি কিন্তু ভাবে থাকেন। এই ভাবের থেকে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দেশে। গণতান্ত্রিক প্রথম থ্রেট, দ্য ফার্স্ট থ্রেট টু ডেমোক্রেসি ইজ পোস্ট অফ দ্য ডিসি। এবং এটা কিন্তু আমরা ব্রিটিশ থেকে, মানে এটা সত্যি কথা, আপনার সাথে আমি একমত হয়ে বলছি। আপনি চেঞ্জ করেন, আমি আপনাকে বলছি। দেখুন, আজকে কথা বলি, উপজেলার এরশাদ সাহেব করলেন, বিএনপি সেটাকে বাতিল করল, হাসিনা সরকার এসে সেটাকে চালু করলেন। উপজেলার ফলটা তো পেয়েছেন। যে কে জিনিস যদি ভালো হয় কে করছে সেটা পরের কথা, ফল তো পেয়েছেন, ফলটা তো পেয়েছেন। ডিসি শব্দটা এখন কেন থাকবে? এটা নিয়ে চিন্তা করার সুযোগ আছে। এবং আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছেন। আপনার দৃঢ়তা দিয়ে এই কাঠামোতে কিভাবে পরিবর্তন আনা যায়, কিভাবে সত্যি গণতান্ত্রিক পথ সৃষ্টি করা যায় সেটা দেখেন। ডক্টর সিনহা, একটু বলবেন যে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা কি? আইনের শাসনটা বলতে প্রথম কথা হলো আমি কি বুঝি। আমি যেটা বুঝি রুল অফ ল, ইংরেজিতে আসে, বাংলা আইনের শাসন বলছেন। আইন যাহা বলি আছে শাসন তাহাই হবে। তো আইন বলি আছে চোর ধরেন, তো পুলিশ চোর ধরছে। এখন শাসক গোষ্ঠী বলতেছে চোর ধরছেন, কি হয়েছে, ওনার তো চোর মনে হচ্ছে না। দিস ইজ আইনের শাসন। আইন বলতেছে করাপশন বন্ধ করেন, করাপশন ধরা পড়ছে। শাসক গোষ্ঠী বলছে উনি করাপশন করেননি। দুদক বলছেন, দুদকটা কি? আইনের শাসন আর একটা বাধা হচ্ছে বর্তমান কাঠামোর দুদক। দুদক না, বর্তমান কাঠামোর দুদক হচ্ছে আইনের প্রতি হুমকি। কারণ উনি বসেছেন সার্টিফিকেট দেওয়ার জন্য, উনি সৎ, উনি অসৎ। কাজে আইনের শাসনের প্রথম কথা হলো যে জুডিশিয়ারি কাজ করতে পারছে না। উনি সৎ, উনি অসৎ, তো আইনের আওতায় আসলে আওতায় আসে না সেটা। মানে উনি দুর্নীতি করেন। আইনের আওতায় তো দুদক প্রতিষ্ঠা করা হয়নি যে ওনার সার্টিফিকেট দেয়া না। দুদক যেটা করতে পারে, দুদক না যেটা করতেছে তদন্ত করে বলে দিতেছে না। কিন্তু এই দুদকই কিন্তু আবার সত্যিকারের কাঠামোতে দাঁড়াইতে পারে, বলবে ইয়েস। আমরা দেখেছি দুদকের প্রাক্তন যে চেয়ারম্যান ছিলেন তিনি তো বলতেছেন, বর্তমান চেয়ারম্যান মাঝে মাঝে দুই একটা ভালো ভালো কথা বলেন, যেমন ইলেকশন কমিশনার এখন দুই একটা ভালো ভালো কথা বলতেছেন, চিফ ইলেকশন কমিশনার। এই ভালো কথাগুলোকে সব সময় সব পরিস্থিতিতে বলার অর্থই হলো আপনি আইনের শাসনকে মেনে নিচ্ছেন। যেখানে বিচার বিভাগ যদি এক্সিকিউটিভ বিভাগ থেকে সেপারেশন করে না থাকে, এখনো ডিস্ট্রিক্ট জাজ আন্ডার দ্য কমান্ড অফ মিনিস্ট্রি অফ ল, তাহলে আইনের শাসন কোথা থেকে আসবে? আইনের শাসন আনতে হইলে বিচার ব্যবস্থাকে ডিস্ট্রিক্ট লেভেলে যেটা আছে পুরোটাই তো কন্ট্রোল বাই মিনিস্ট্রি অফ ল। এখানে তো আইনের শাসন থাকতে পারে না, কারণ ট্রান্সফার, প্রমোশন, পোস্টিং সবকিছু চলে গেছে। এবং শুধু তাই না, প্রধান বিচারপতি নিজেই বলছেন যে লজ্জায় মাথায় হেড হয়ে যায় যে প্রমোশন পোস্টিং এর জন্য তদবির শুরু হয়েছে বাংলাদেশে। তাহলে আপনি বলেন আইনের শাসনটা, মানে আইনটাকে অ্যাডজুডিকেশন করার জন্য দায়িত্ব যাকে দেওয়া হলো,
তিনিই করতে পারছেন, তাই আইনের শাসনটা কোথা থেকে আসবে? সুতরাং জুডিশিয়ারি, পুলিশ বিভাগ এবং প্রশাসনিক উইং, যেটা যেখানে যে অবস্থায় আছে, তাদেরকে বিদ্যমান আইনের আওতায় যথাযথভাবে যথাযথ অবস্থান কাজ করতে দেওয়ার অর্থ হল আইনের শাসন। সেটা হচ্ছে না, কাজে আইনের শাসন তো আসলো কোথা থেকে? আজকে দেখেন এনবিআর চেয়ারম্যান, এটা ইন্টারেস্টিং ঘটনাটা, উনি চেয়ারম্যান আছে কয়েকদিন মাত্র, যারা কি করলেন, তার ইন্টেলিজেন্স উইংকে বলে গেল, তিনি তদন্ত করছেন, তার ওয়াইফের ব্যাংকের অ্যাকাউন্ট দেখতেছেন। এটা হাস্যকর ব্যাপার সেবার। উনি এটা কেন করতে গেলেন? জাতিকে এত বোকা, এতগুলি মিডিয়া সে বুঝতে পারতেছে না। ওনার দরকার ছিল না করার, ওনার এই সার্টিফিকেট উনি দিতে পারেন না। এই সার্টিফিকেট যখন প্রয়োজন হবে যারা দেওয়ার তারাই দিবে। কিন্তু উনি কি করলেন? উনি প্রমাণ করলেন, নিজেকে চেষ্টা করছিলেন প্রমাণ করার জন্য, এটা তার জন্য বুমেরাং হয়ে যাবে। কিন্তু এইগুলি না, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে কথা হচ্ছে। পরিকল্পনা সচিব বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বয়স কত ছিল? উনি যদি এসএসসি পরীক্ষার্থী হন, তার বয়স ছিল 16 বছর। না 16 না, 17-18 হবে। 17-18, তো আরো আমি কম ধরছি। তাহলে এখন তার চাকরি দেখার কথা না তো, বয়স আছে। উনি কিভাবে চাকরি দিচ্ছে? তাহলে উনি বয়সের হেরফের করছে। উনি কিন্তু একটা বলতে যে আরেকটা ধরে ফেলেছে। কিন্তু ওনার বয়স যদি হয়ে থাকে 16 বছর, আর মুক্তিযুদ্ধ ইতিহাস যদি আপনার হয় 43, 59, হি ইজ নো মোর ইন সার্ভিস। না, এখন তো 61 থাকতে পারেন 61 হিসেবে। হ্যাঁ, সে নেয়নি তো, সে সুবিধা সে নেয়নি, সার্টিফিকেট সে দেয়নি তো। তাহলে 59। হ্যাঁ, 59। এখন তার বক্তব্য ধরা পড়তেছে। আমার কথা হলো যে এই বক্তব্যগুলো এইভাবে আসতেছে কেন? এগুলো এইভাবে এই জন্য আসতেছে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে জবাবদিহিত যারা নিচ্ছেন তারা নিতে পারছেন না। কে জানি একটা সুতা পিছনে আছে, আমি চাচ্ছি সুতা কেটে ফেলাম। সুতা কেটে দেন, আইনের শাসন চলে আসবে। আপনি দেখবেন এই ঢাকা সিটি, তারা হাজিনি বন্ধ, চিন্তা সব বন্ধ হয়ে যাবে, আইনের শাসন থাকে। আমি সেই জন্যই বলছি যে এটা বিতর্কের ব্যাপার না। কিন্তু আপনি বলেছেন গভর্নমেন্ট 5 বছরে, সংবিধান কিন্তু একটা কথা বলেছে, গভর্নমেন্ট 5 বছরের সংবিধান কোথাও লেখা নেই। কিন্তু একটা অপশন দেওয়া আছে, প্রোভাইডেড, যদি তার আগে ভেঙে দেওয়া না হয়। এই ভেঙে দেওয়াটা ক্ষমতাসীন দলও পারে রিকোয়েস্ট করতে, আবার প্রেসিডেন্টও বিভিন্ন কারণে উদ্ভবজিত হয়ে যায়, হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে 2019 সালে নির্বাচন হবে না। আপনি এইভাবে বলছেন কেন? এটা তো সাংবিধানিক কথা না। যদি সংবিধানই মানেন তো সংবিধানকে ফলো করার কথা বলেন। সংবিধানে লেখা আছে যদি কিছু না ঘটে 5 বছর হবে, যদি আগে ভেঙে দেওয়া না হয়। আর্লিয়ার যদি প্রেসিডেন্ট ভেঙে না দেন, ভাঙার 100 কারণ থাকে। আজকে যদি শেখ হাসিনা মনে করেন আমি মিড টার্ম নির্বাচনে চলে যাব, পারেন না? তিনি পারেন। তো যদি বলেন 5 বছরের জন্য কনস্টিটিউশন লেখা আছে, তো পারবেন না। তো আপনি ইউ ক্যানট ভায়োলেট দ্য কনস্টিটিউশন, ইটস এ মিসইন্টারপ্রিটেশন অফ ল। রাজনীতিবিদদেরকে বুঝতে হবে, রাজনীতি যখন করি আইনটাও বুঝতে হবে। কিন্তু ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে দুদকের সাথে আইনের শাসনের প্রশ্নটি যে এভাবে যে আপনি জড়িয়ে নিলেন, কিন্তু আপনি কি দুদকের কিছুটা উন্নতি দেখছেন না, দৃশ্যমান উন্নয়ন? যে আমি দেখতে পেলাম যে বাংলাদেশে এই প্রথমবারের মতো একজন ক্ষমতাসীন দলের একজন মন্ত্রীকে দুদক ডেকে নিয়ে গেছে, প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। এরপরে আরও দেখতে পেলাম আমরা যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, যারা এখনো সংসদ সদস্য, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং একজন কিন্তু ইতিমধ্যে জেলেও গিয়েছিলেন এবং তিনি জেল খেটে বেইলে বেরিয়ে চলে আসছেন। তো এইটা কি দৃশ্যমান উন্নয়ন নয়? বাংলাদেশের ইতিহাসে এর ইতিপূর্বে কখনো কোনো সরকারের সময় কোনো মন্ত্রীকে কোনো দুর্নীতি দমন কমিশন ডেকে নিয়ে প্রশ্ন করা, অথবা কোনো দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা, অথবা সেই মামলা পরিচালনা করা, এই ধরনের ঘটনা তো এর আগে ঘটেনি। আমাকে আপনি এই স্টেজে একটু কথা বলতে দিতে হবে না। সেটা হলো, আপনি ডেকেছেন, কথা বলেছেন, অতীতও ডেকেছেন, ক্ষমতাসীন অনেকেরই। ডাকাটা বড় কথা না, কিন্তু ডেকে কি করবেন প্রত্যাশা ছিল সব জায়গায়। কিন্তু আপনি ডাকলেন, ডেকে কি করলেন? কিছু বলে দিলেন, প্রমাণপত্র কিছু পাওয়া গেল না। আপনি বলতে পারেন, কিন্তু প্রমাণপত্র যেখানে ঘটে রয়েছে, যারা এফেক্টেড হয়েছে, তাদের কাছে কি উত্তর দিবেন? আমি এটা বলছি, এটা আপনার উত্তরটা দিচ্ছি। আপনার যে পদ্মা সেতুর ব্যাপারে মন্ত্রীকে ডাকা হয়েছে, আমি এটাই বলার জন্য আসছি। দেখেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমাদের যারা ফৌজদারি যে আইন যেগুলো বাংলাদেশে প্রচলিত আছে, কোনো আইনেই দুর্নীতি 1920 সালে একটা কাজ হবে, সেই কাজে আমরা দুর্নীতি করবো, আজকে পরিকল্পনা করবো, সেটা কিন্তু অপরাধ না। দুর্নীতি সংগঠন করতে হবে, না করা পর্যন্ত অপরাধ হয় না। যদি এমন হতো যে তারা টেন্ডার প্রসেস আরম্ভ হয়ে গেছে, টেন্ডার দিয়ে দিয়েছে, অবশ্যই সেটা দুর্নীতি হতো। ওনারা কি বলছেন, ওনারা যে আমরা তো পত্রপত্রিকা যেটা দেখলাম, আমরা তো এমনি দেখিনি যে কানাডাতে বা ইয়েতে দেখি হচ্ছে যে কে জানি বলছে যে কাজ পাওয়ার জন্য ওনাকে টাকা দেওয়া প্রয়োজন হবে, ওনাকে এটা হবে, সে কিন্তু কোথাও বলা হয় না যে টাকা দেওয়া হয়েছে। তা আসলে দুর্নীতি হবে কিভাবে? আমাদের আইনে
সেটা হয়তো অন্য দেশে কি হবে জানি না, কিন্তু আমাদের আইনে এটা কোনো অপরাধ এখনো সংগঠিত হয়নি। কারণ কার্য করার পূর্বে আইনে অপরাধ না, না হোক, কথা কিন্তু আছে এটা এখানে। অপরাধ না, 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 কথা আছে। জিলুর ভাই, না না, না, এটা না, অপরাধ না। আমি আপনাদের এখানে- আপনাকে আইনের ব্যাখ্যায় যেতে আমি হবে। আপনার আইনের ব্যাখ্যা না, আসতেছি। আইনের ব্যাখ্যায়, কিন্তু আপনি কি মনে করেন না যে আমি একটা লোককে মার্ডার করার চিন্তা করছি? আমি আসতেছি। Say এটা for কিন্তু- example. না, আমাকে একটু ফ্লোর দেন, আমি আপনি বলছি। ডাকাতি, আমি বলছি আপনাকে, অফেন্স মূলত দু প্রকার, ইনকোয়ার্ড অফেন্স, প্রিন্সিপাল অফেন্স। যে অফেন্সটা আপনি প্রিন্সিপাল অফেন্সটা করে ফেলেছেন, ওটা প্রিন্সিপাল অফেন্স। ইনকোয়ার্ড অফেন্স হচ্ছে কনস্পিরেসি। হ্যাঁ আমি বলছি আপনাকে, কনস্পিরেসি ইজ অফেন্স। হ্যাঁ আমি বলছি আপনাকে, কনস্পিরেসি তখনই অফেন্স হবে যখন এটা সংগঠন হবে, তার আগ পর্যন্ত হবে না। আপনি যখন সংগঠন, বাংলাদেশের আইনে একটা হয়তো মাত্র এরকম। আইন, শুনে একটা মাত্র আইন আছে যেটা না করলে অপরাধ হয়, আর করে গেলে মাপ পাওয়া যায় না, আত্মহত্যার প্রচেষ্টা। আত্মহত্যা প্রচেষ্টা করাটা অপরাধ, আত্মহত্যা করে ফেললে তো আপনার কিছু করার নাই, শুধুমাত্র ওই ক্ষেত্রে। এছাড়া আপনি যেটা বলছেন ষড়যন্ত্র, ঠিকই আছে আপনার সাথে, ষড়যন্ত্র যদি কার্যকর হয় তখন ষড়যন্ত্র একটা অপরাধ, কার্যক্রম আরেকটা অপরাধ। কিন্তু শুধু আমি ষড়যন্ত্র করলাম, কিছুই করলাম না, এটি তো বাংলাদেশের আইন। তাহলে দেখা যাচ্ছে আগরতলার ষড়যন্ত্র যেটা হয়েছে আপনি বলেন, হ্যাঁ, আমি আসতেছি, ইট ওয়াজ এ কনস্পিরেসি। এখানে বিচার হলো কেন? আমি আগরতলার ষড়যন্ত্র, কনস্পিরেসি বিচার হচ্ছে না। আমি শুনেন, আপনি কিন্তু এটা ভুল করতেছেন। ওরা বলছে আগরতলা ষড়যন্ত্র শুধু না, ওইখানে কনস্পিরেসি না, ওইখানে ওনাদের অভিযোগ ছিল বসে দেশকে ইয়ে করার জন্য কতগুলো কার্যক্রম রয়েছে। আমি কার্যগুলো হয়নি। ঠিক আছে ভাই, আপনি বলেন, আমি বলে নিচ্ছি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে জেলা জজরা আইন মন্ত্রণালয়ের অধীনে নিচের কোর্টটা, আমার মনে হয় এই মুহূর্তে আপনার হয়তো মাজদার হোসেন নামে আমাদের দেশে একটা বিখ্যাত মামলা হয়েছিল, সেই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের হাতে এটা সম্পূর্ণভাবে নিয়োজিত। ওরা শুধু ফাইলটা পাঠায়, সেই ফাইলে কে কোথায় যাবে, একটা জিএ কমিটি আছে সুপ্রিম কোর্টের, সেই জিএ কমিটি তারা কিন্তু এটা ডিসাইড করে, এবং তারা বলে দেয় এর এখানে। এবং আপনারা এই ধরনের অনেক মানে শত শত অভিযোগ পাবেন, আপনি উদাহরণ পাবেন। মিনিস্ট্রি একটা লিস্ট পাঠালো, এইভাবে সুপ্রিম কোর্ট পুরো লিস্ট কেটে দিয়ে তারা নিজের একটা করে দেয়, ঠিক করে দেয় যে না ইনাকে এখানে না এড়ে দিতে হবে, অথবা গভর্নমেন্ট বললো তারা ফেরত দিয়ে দিচ্ছে। এটা কিন্তু এখন সুপ্রিম কোর্টের সম্পূর্ণ হাতে আছে। এটা কিন্তু আপনারা জেনে নেবেন, বলা যাবে না। হ্যাঁ আমি বলে নিচ্ছি, আপনি তারপরে সম্পূর্ণ বলা যাবে না কেন? উনি শেষ করুন। আমি বলে নিই, গেল এটা। এই কারণে আপনারা যে বলবেন যে বিচার বিভাগের স্বাধীনতা অমুক্ত, বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই, এখন আমি তো বললাম যে অ্যাটলিস্ট নিচের কোর্টে যে আপনারা যেটা বলছেন এটা ঠিক না, যে এখন সুপ্রিম কোর্টের হাতে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার মনে অনেক যদি বলেন সুপ্রিম কোর্টের এত ক্ষমতা, মানে জাস্টিস আলতাফ হোসেনের যে কনফার্মেশনের ক্ষেত্রে সেটি ক্ষেত্রে কি হয়, নিয়মটা কি? নিয়মটা তো চিফ জাস্টিস পাঠাবেন, সেটি এটা হয় কি, যেহেতু বিচারাধীন বিষয় আমি এটা কিছু বলতে চাচ্ছি না, কারণ এখানে হয় কি যে আমাদের আগের আরেকটা যে ছিল না, রায় হয়েছিল যে 10 জন মামলা, 10 জন, তো সেইখানে কিন্তু ওনারা সুপ্রিম কোর্ট কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে সেই কারণেই, মানে ওইখানে ওনারা বলছেন যে গভর্নমেন্ট দেখবে তার অ্যান্টিসিডেন্ট, আর সরকার দেখবে, মাননীয় প্রধান বিচারপতি দেখবেন ওনার জুডিশিয়াল কার্যক্রম। সেটা এখন আবার নতুন করে মামলা হয়েছে, দেখা যাক কি হয়, এটা আমরা আশা করবো। আর একটা কথা বলছি, আপনি বলছেন কর্মকর্তারা, তার নিচের অফিসাররা, এখানে কিন্তু সেই কর্মকর্তার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব ডিপেন্ড করে। যদি একদম ব্যক্তিত্ববান কর্মকর্তা হন, তার সামনে কিন্তু অন্য কেউ দাঁড়াতে পারবে না। সেটা তো ওই যে ভদ্রলোক বসে আছেন তারই দোষ, ব্যক্তি বিশেষের দোষ। আমি এটা বলবো যে ব্যক্তি বিশেষের তার ব্যক্তিগত যোগ্যতা অযোগ্যতার উপর নির্ভর করে তিনি কতটুকু অ্যাসার্ট করতে পারবেন। তিনি যদি তার নিজের ক্ষমতাটাকে, তার পজিশনটাকে, তার অবস্থানটাকে যদি উনি নিজে মানুষের সামনে তুলে ধরতে না পারেন, তার অধস্তন কর্মচারীদের সামনে তুলে ধরতে না পারেন, সেই ক্ষেত্রে তো সেই ব্যর্থতা তার নিজের হবে। এবং এখানে সরকার বা আপনি কেউ কোশিশ করতে পারবেন না, কারণ যেই ব্যক্তিকে বসানো হবে সেই ব্যক্তির যোগ্যতার উপর নির্ভর করবে উনি কিভাবে কাজ করবেন। এখন আপনার এই কথা বলুন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োগ করবেন রাষ্ট্রপতি, একেবারে সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে। 2টা পদ, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মেজরিটি পার্টি নেতা হওয়ার ব্যাপারই না। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি জানেন যে রাষ্ট্রপতির কাছে কোনো এক সময় ফাইলটা পাঠানো হয়েছিল উইদাউট ইন্টারফারেন্স দ্য প্রাইম মিনিস্টার। এটা বিএনপির আমলে পাঠানো হয়েছিল, মধুর ভাই তখন মন্ত্রী, সেটা নিয়ে একটা মিউজিক তো হয়েছে, কিন্তু রাষ্ট্রপতির কাছে কিন্তু সরাসরি ফাইল যাচ্ছে না। ভিতরে খেলাটা হচ্ছে, আমি বলছি যে আপনি যখন সত্যিকার অর্থে সেপারেশনটা চাবেন, আপনাকে হার্ট অ্যান্ড সোল বিশ্বাস করতে হবে সেপারেশনটা হয়েছে কিনা। একটা যে আই ওয়াশ করতেছি, হয়ে গেছে, সব ঠিক আছে, দিস ইজ নট। মাজদার হোসেন কেসের বাস্তবায়ন যদি হয় তো চেহারা ঘুরে যাবে, কিন্তু চেহারাটাই ঘুরে, তার নিজস্ব বাজেট থাকবে, সেই বাজেট সংসদে চলে আসবে, কিন্তু অনেক কিছু ঘটবে কিন্তু এখানে। দ্বিতীয় কথাটা হলো যে বাজেটটা এখন আছে, সচিবালয়টা নাই, আপনি যেটা বলছেন সচিবালয়ের বিষয়টা বলেন, ওইটা হলে অনেক কিছু ঘটবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যেটা বললেন আপনি, আর্টিকেল 7A নতুন সংযোজন পঞ্চদশ সংশোধনীতে, সেখানে কিন্তু ধরে ধরে বলা হয়েছে কি কি ক্রাইম করলে কি কি হবে, বিচার কিন্তু সেম।
পানিশমেন্ট সেম, কিন্তু সেখানে কনস্পিরেসির কথা বলা হয়েছে, ইনস্টিগেশনের কথা বলা হয়েছে, মূল প্রিন্সিপালের কথা বলা হয়েছে। কাজেই কোন কোন ক্ষেত্রে কনস্পিরেসিগুলো এস্টাবলিশড হয়ে যাবে, কিছু ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু না। সাথের কত যেটা বলা হচ্ছে আপনি আপনার আমি সেই আপনি বল ব্যাখ্যা দেন। না ব্যাখ্যা না, আপনি নিজের মনে করে দেখেন কাইন্ডলি অবস্থান। না আমি বলছেন, আপনি বলুন, আমি বলছি সাতের এতে কত যে সংযোজনটা হয়েছে সেখানে সরকারকে উৎখাতের জন্য, সরকার আনডেমোক্রেটিক ওয়ে উৎখাতের জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, যদি সেখানে প্ররোচনা ইনস্টিগেশন থাকে, তার বিচারটা কিন্তু প্রিন্সিপাল বিচারের সমানই হবে। কিন্তু এখন ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, মনে করেন আপনারা শুনতে পারলেন ওইখানে বসে মিটিং করে তার সব চেষ্টা করতেছে, আপনি কট করতে পারবেন কিন্তু তাকে যে আপনি ষড়যন্ত্র করতেছেন। ষড়যন্ত্র জিনিসটা কিন্তু সম্পূর্ণ প্রিন্সিপাল ইয়ে থেকে অফিস সম্পূর্ণ মুক্ত না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কিছু মুভ করতেছে কিছু কিছু জায়গায়। আপনি ধরছেন ষড়যন্ত্র করার জন্য, এরকম কয়েকটা ঘটনা ইদানিং ঘটলো, ষড়যন্ত্র করার জন্য ধরা হচ্ছে। গভর্নমেন্টকে টপল করতে চাচ্ছে না, ষড়যন্ত্র করতেছেন। এগুলো ব্যাখ্যা কাউন্টার ব্যাখ্যা আসবে কিন্তু। না ওইটা না, আমি বলছি যে আপনার কথাটার সাথে আমি একমত। আমি বলি, আমি সেটা বলছি না, আপনি বলবেন যে প্রত্যেকটা আইন আছে না, প্রত্যেকটা আইনে কিন্তু শাস্তি দেওয়ার একটা বিধান থাকে যে এই করলে হবে। এখন আপনি দুর্নীতি দমন কমিশন আইনটা একটু কাইন্ডলি একবার দেখবেন, 5(2) তো আমার শাস্তি হয়, এগুলো বা 27 বা 26 গুলো একটু দেখবেন। আমি দুর্নীতি কমিশন বলি না, দুর্নীতি কমিশনের আমি বলছি না, ওই যে এই জন্যই বলছি আমি যে এক একটা আইন তো এক এক ধরনের হয়। যেমন সংবিধানে এখন যখন ষড়যন্ত্র নিয়ে আসছে, এখন বিচার হবে সংবিধানের সাথে অনুযায়ী, সেই কথাই বলছি। যদি আপনি আইনটা অ্যামেন্ড করে যদি মানে প্রচেষ্টা চালানো হয়, এটা যদি নিয়ে আসেন তাহলে কিন্তু হয়ে যায়। এবং এখানে যে বলছেন ছিল না, আমার এখনো মনে আছে ডক্টর আসিফ নজরুল, উনি একটা লেখা লিখেছেন প্রথম আলোতে। উনি সেসব বলেছিলেন যে পেনাল কোর্টের ওই ধারায় দেখেন কনস্পিরেসি বিচার হতে পারে। দুদক কিন্তু সেটা মেনে নিয়েছিল, দুদক কিন্তু সেটাকে মেনে নিয়েছিল। দুদক এটা নিয়ে অনেক রকম অবস্থান পরিবর্তন করছে। যে অবস্থান পরিবর্তনটা হয় কেন জানেন? এই অবস্থার পরিবর্তন হলো না, পেনাল কোর্ট দিয়ে কিন্তু দুর্নীতি দমনের বিচার হয় না। আমি সেটা বলি না, আসিফের লেখাটা বললাম, নির্দিষ্ট আইন আছে, ওই আইনটার কথা সে বলছে। আমি বলছি একটা আইন ছিল সেখানে। জিনিসটা হচ্ছে দেখেন, আমরা যত আলোচনা করি, বাংলাদেশ সংবিধানটা পড়লে পৃথিবীর যে কোনো লোকের মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর সংবিধান। ভারতের প্রেসিডেন্টের ক্ষমতা আর্টিকেল 71 1949 সালে, সেটা 42nd অ্যামেন্ডমেন্ট 44th অ্যামেন্ডমেন্ট শেষ পর্যন্ত আনা হলো কি বর্তমান পর্যায়ে আসলো। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো কিন্তু দেখে ঠিক তারা একবারই সব করে ফেলেছে, কিন্তু বিকজ লেটেস্ট কনস্টিটিউশন ছিল। এগুলো তো দেখার ব্যাপার আছে, আপনার হবে। আমাদের এখানেও সংবিধানটা পড়লে মনে হবে সব ঠিক আছে, বাস্তবে কি তাই? আমরা কিন্তু আলোচনা করতেছি বাস্তবতা নিয়ে। থিওরি তো আছে, সব আছে, এই সংবিধান নাই কি বলেন? মানব অধিকার আছে, শ্রম অধিকার আছে, মৌলিক কি নাই সংবিধানে? বাংলাদেশ সংবিধান ইজ এ মডেল ফর দ্য হোল ওয়ার্ল্ড। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তারা, আমি ওই বাস্তবতার কথা বলতেছি যে আমাকে স্বীকার করতে হবে যে প্রশাসনে এখানে দুর্বলতা আছে। সংসদীয় ব্যবস্থা চালু হয়েছে, সংসদে এখন সংসদই বসে না, এখন দল তো একটা। প্রধানমন্ত্রী বক্তব্যের প্রশ্ন উত্তরের লোক পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? এখানে তো অপোজিশন নেই, পাওয়া যাচ্ছে না। এখন এই যে ব্যাপার ঘটছে, তারপরে স্ট্যান্ডিং কমিটি নিয়ম মতো স্ট্যান্ডিং কমিটি একটা রিপোর্ট গেলে নিয়ম আছে তো, ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ার করতে হয়, কিচ্ছু না, ডিটু মেরে দিচ্ছে। আমি বলতেছি কেন হচ্ছে? কাগজ কলমে লেখা আছে কিন্তু সব ঠিক। আমি কাগজ কলমে রিসার্চাররা বলবে যখন আজ 50 বছর পরে, সাংঘাতিকভাবে বাংলাদেশের দেশ ছিল, একটা কনস্টিটিউশন ছিল, ঐতিহাসিক ঘটনা ছিল, কিন্তু বাস্তব সত্য আমাদের সামনে যা দাঁড়াইছে তাকে তাই তা না। কেন না? আপনি 5 জানুয়ারির কথা বলতেছেন, আমি যদি গণতন্ত্রের কথাই বলি, ইয়েস আই ওয়েলকাম শেখ হাসিনা, আমি নির্বাচন আপনি হচ্ছে ঠিক আছে। হু আর দ্য মেম্বার অফ পার্লামেন্টস? তারা সংসদে বসে না, অধিকাংশ আইন বুঝে না, অধিকাংশ ব্যবসা জড়িত। এই যে যেগুলো ঘটছে, সংসদ তো সংসদ নাই, ডিবেটিং ক্লাব করে ফেলেছে। এটা যাদের আইন পূরণ করতেছে না, অলমোস্ট সবাইকে সচিবালয়ে সারাদিন ঘোরাঘুরি করতেছে। তো আপনি বলেন যদি সবকিছু মেনে নিয়ে আমি, আপনি আমাকে 5 জানুয়ারির পরে কি উপহার দিলেন? আমি কি এটা চেয়েছিলাম? গণতন্ত্র এটা কিছু নিরাপদ? অবশ্যই নিরাপদ না। কিন্তু অ্যাডভোকেট আমিনুদ্দিন যেগুলো বলেছেন সেগুলো আপনি বিবেচনার মধ্যে নিচ্ছেন না? উপহার তো তিনি বলেছেন, বেশ কিছু উপহারের কথা বলেছেন। আমি তার স্থিতিশীল অবস্থা, উন্নয়ন, আমি সেটা বলছি, ধারাবাহিকতা, আমি সবই বলতেছি তাকে। দেখেন, স্থিতিশীলতা দুটো ভাবে হয়। একসময় একটা শব্দ ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, এখন এটার সাথে যুক্ত হয়েছে ডক্টর কার্ল হ্যানসেন সমাজবিজ্ঞানী, ডক্ট্রিন অফ এফিকেসি। এখন ওই সংজ্ঞা কিন্তু নেই। একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটার জন্য যারা ঘটাবে, এটা তারা নেসেসিটি মনে করতে হয়েছে।
ঘটানোর পরে যদি জনসমর্থন থেকে যায়, এফিকেসি চলে আসে, সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু অনুমোদন করছে, কারণ মানুষ এটা গ্রহণ করছে। কিন্তু এখন গ্রহণটা যদি হয় কম্পালশন, কোয়ারশন, তা কি হবে? কম্পালশন, কোয়ারশন যেখানে থাকবে সে গ্রহণযোগ্যতা আসবে না। আপনি একজন আইনজীবী, আপনি নিজেও জানেন যে এটা হবে না। কোয়ারশন, কম্পালশন মাইনাস করে দেন। আমি শুধু গভর্নমেন্ট কথা বলছি না, আমি ইন জেনারেল বলতেছি। আপনি দেখবেন আপনি ফ্রি, আপনি কথা বলতেছেন, পিছনে পিস্তল ধরা আছে, কি কথা বলবেন? আপনি বলতে পারবেন না। আপনাকে ফ্রি করতে হবে, তো সেই ফ্রিটা কোথায়? আমি সেই পরিবেশটা কোথায়? এখন বলবেন দেশ শান্তিতে আছে, শান্তিতে আছে দেশ, কোনো অসুবিধা নেই, মনের ক্ষুধা নেই, আপনার পেটের ক্ষুধা পেতেছেন কতক্ষণ? আজকে প্রধানমন্ত্রী বলতেছে পেটের ক্ষুধা তো গেছে, এবার আমি মনের খোরাক দেব, সংস্কৃতি। মনের খোরাক যখন দিতে যাবেন আপনি, ইনশাল্লাহ, মনের খোরাক তো অনেক বড় ব্যাপার, ওটা তো রাজনীতি বাইরে না। বলা হচ্ছে সাস্টেনেবল ডেমোক্রেসি, নতুন কনসেপ্ট চলে আসছে। সাস্টেনেবল ডেমোক্রেসি কোথায়? আপনি যা যা করেছেন ডেমোক্রেসি সাস্টেন করবে? আপনি আসেন, আছে ঠিক আছে, আপনি যেদিন থাকবে সেদিন কি হবে? ক্লাবস কাছে করে ভেঙে যাবে। কিন্তু এই সংসদের যে কর্মকাণ্ড, স্ট্যান্ডিং কমিটি, সংসদ সাস্টেনেবল নয়, কাগজ কলমে সাস্টেনেবল, ভেঙে যাবে সব। তা লাভটা হলো কি আমার? আমরা চাচ্ছি সেই গণতন্ত্র, সে যার মাধ্যমে আসুক, সেটা শেখ হাসিনা করুক, খালেদা জিয়া এরশাদ করুক, সাস্টেন করতে পারে না, সেটা এখন পারবে না। কারণ এখানে কট্টর ইচ্ছে কীর্তন হচ্ছে। আরে সেই কীর্তনের এত সময় হয়ে গেছে যে শ্যামার সঙ্গীত মাইক হয়ে গেছে এখানে, বুঝছেন? ভারতে বৈদিক যুগে বেদে যে শ্যামার সঙ্গীত মাইক হয়ে গেছে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি আপনি যেটা বলছেন যে কর্তা ইচ্ছা বা সংসদের কথা যেটা বলছেন অকার্যকর বা এই তো বলছেন নেবার অকার্যকর, আমি সেটা বলি। আমি যেটা বলছি যে বাংলাদেশের কার্যকর, হ্যাঁ, আপনি কিন্তু এক্সপেক্টেড না, বিলো দ্য লেভেল। হ্যাঁ, আমি বলছি যে বাংলাদেশের সংসদে আপনি কি জানেন যে 1970 বা 73 সালে কারা সংসদের সদস্য ছিলেন? কেন জানবো না? সেই সময় কারা ছিলেন? যারা শিক্ষিত ছিল, যারা টিচার, যারা আইনজীবী, এবং আমরা গর্বিত তাদেরকে নিয়ে। আমি বলছি দাঁড়ান, আপনি তো বলবেন, বলতে চাইছেন যে সেই সময় এরকম সেই সময় আপনি কারা যাচ্ছে, কাজে এটার কোয়ালিটি এই যে স্খলনটা আমাদের কখন হলো সেটা আপনারা দেখবো না। আমি বলছি যে 1991 নির্বাচনে, আমি একটু প্লিজ বলি, আওয়ামী লীগ, আপনার খেয়াল আছে কিনা দেখেন, 1991 নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু যারা ডেডিকেটেড দলীয় কর্মী, যারা দলীয় নেতা, যারা তাদের ভিতর স্কুলের শিক্ষক, আইনজীবী, ওনাদেরকে দেওয়া হলো। এবং তারা সেই সময় 91-তে বিএনপির বিভিন্ন পেশাজীবী, যারা ধরেন একটা ব্যবসায়ী বা অন্যান্য পেশার থেকে যারা আসছেন, তাদের কাছে কিন্তু মার খেয়ে গেল। তখন কিন্তু আওয়ামী লীগের নমিনেশন পরবর্তী প্যাটার্নটা দেখেন আপনি, 96 নির্বাচনে কিন্তু সেই আগের লোকগুলো পেল না, কিছু নতুন মুখের আমদানি হলো, কিছু নতুন মুখের আবির্ভাব হলো। বিএনপি আবার 2001-এ পুরোপুরি নতুন সেট নিয়ে আসলো। এই যে রাজনীতির যে পরিবর্তনটা, তা আপনি যখন পরিবর্তন যে চলে আসছে, তখন বলছেন যে আওয়ামী লীগ অন্যদের সঙ্গে খাপ খাইয়ে চলবার চেষ্টা করছে। আমি শুধু আওয়ামী লীগ বলছি না, আমি বলছি যে রাজনীতির এই যে পরিবর্তনটা, 70-এর পরে 73-এর পরবর্তীতে আস্তে আস্তে 79 সংসদ কিন্তু এইভাবে ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে সরে আসছে। এই যে সরে আসার কারণটা যদি আমরা নিবারণ না করতে পারি, জনগণ যদি এটাকে প্রত্যাখ্যান না করে, প্রতিবাদ না করে, তাহলে তো এরাই আসবে। সেই ক্ষেত্রে কি শুধুমাত্র রাজনৈতিক দলের দোষ? আমরা কিছু বলবো না? আমরা যে সুশীল সমাজে যে আমরা যা বাস করি, আমরা নিজেদেরকে খুব বড় বড় কথা বলে চিন্তা করি, আমাদের কি কোনো দায় দায়িত্ব নাই? আমরা কি কখনো বলছি যে এই ভদ্রলোক যিনি সংসদ, যিনি এই সালে ছিলেন বা ওই সালে ছিলেন, তার এটা কেন হলো? আমরা কোনো প্রশ্ন করি? আমরা জনগণ কিন্তু এটা প্রশ্ন করি না, আমরা বিনা বাক্য এটা মেনে নিচ্ছি। যার কারণে কিন্তু এই ধরনের যারা মনে করেন যে, উনি বলছেন যে যাদের, আপনি যেটা বলছেন যে আইন করার যাদের ওইভাবে যোগ্য না, আপনি তো সেটাই বলতে যাচ্ছেন, সেই কথা আপনি বলছেন যে পরিষ্কার করে। তা আমি বলবো যে এটার দায় দায়িত্ব তো আমাদেরও নিতে হবে। আমরা যারা জনগণ, আমরা যারা এটার কি বলবো প্রত্যক্ষ সুবিধাভোগী, আমাদেরকে তো বলতে হবে এদেরকে আমরা চাচ্ছি না। আমরা তো কখনো প্রত্যাখ্যান করি না। আমরা এখন হয় কি দলের মার্কা দেখেই ভোট দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে সরে আসতে হবে। মানুষের যদি আমরা মূল্যায়ন করি, এখন ভালো মানুষকে মূল্যায়ন করি, অবশ্যই কিন্তু তখন দলরা আবার ফেরে আসবে সেই জায়গায় 73-এর অথবা 70-এর অবস্থানে। তা না হলে আমরা শুধুমাত্র আমরা এইখানে টকশোতে বসে বলবো, কিন্তু অন্য কোথায় কোনো জনমত সৃষ্টি করবো না, কোনো কাজই করবো না, তাহলে হবে না। কারণ এটা হয় কি, এটা এই বিবর্তনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হয়েছে। আজকে এই অবস্থানটা কিন্তু একদিন হয়নি, 90 পরবর্তী সময়ে কিন্তু এটা আসছে। 86-এর নির্বাচনে এরশাদ সাহেব যেটা করেছিলেন, 90-তে যেটা করলেন, আস্তে আস্তে এই জায়গাটা আজকে আসছে। আজকে হয়তো প্রকৃত রাজনীতিবিদের সংখ্যা কমে যাচ্ছে, আপনি আইনজীবীর সংখ্যা কমে যাচ্ছে, শিক্ষকের সংখ্যা কমে যাচ্ছে। এখন আসছেন যারা বিভিন্নভাবে ব্যবসা করছেন বা বিভিন্ন অন্যান্য পেশার থেকে আসছেন, যারা অন্য কাজ করে এসেন, মনে করতেন হ্যাঁ এখন আমার রাজনৈতিক ইয়ের প্রয়োজন,
একটা পরিচিতি প্রয়োজন, সেই কারণে এই জিনিসগুলোতে সরে আসতে হলে আমাদেরকে সবাইকে কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনগণকে। আমি শুধু রাজনৈতিক দলের কথা বলছি না, কারণ রাজনৈতিক দল চাবে জিতার জন্য, আর আমরা যে জনগণ মনে করি না তুমি যে নতুন প্রার্থী দিলে আমি যে ভোট দিব না, তখনই কিন্তু তারা এখান থেকে সরে আসবে, অন্যথায় সরবে না। আর আরেকটা কথা বলছি, সংসদ, আমাদের দেশের সংসদটা যা হচ্ছে, আমি আগের কথা বলছি না, আমি 91 থেকে এখন পর্যন্ত আপনি দেখেন কোন সংসদে কিন্তু প্রপারলি কাজ করে নাই। কোন আমি আপনার এটাই বলছি, আমি 91 থেকে আপনার স্টাডি করেন, কোয়ালিটি করতে 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 এখন কোথায় আসছে। আমার মনে হয় কি জানেন, এইখানে যদি আমরা সকলে মিলে যদি একসাথে বলি, আমরা যদি ভয়েস রেজ করি যে না আমরা এইটা চাচ্ছি না, আমরা এই সংসদটা চাচ্ছি, এই শিক্ষিত লোক চাচ্ছি, খুব ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস দেখেন, আমি একটা কথা বলি, এটা দেখেন, মানে গণতন্ত্র, যে ভারতের গণতন্ত্র নিয়ে আমরা অনেক কথা বলি, আজকে দেখেন পশ্চিমবাংলায় যে লোকসভা, বিগত লোকসভা নির্বাচনে কি হলো, কেউ খেলেন, কেউ সিনেমার স্টার, তাদের কিন্তু মানে রাজনীতি সম্বন্ধে বা সংবিধান সম্বন্ধে সব সিনেমার স্টারদেরকে মমতা ব্যানার্জি না, আমি বলছি যে এই যে দেখেন, এই যে অবক্ষয়টা পশ্চিমবাংলা, যে এতদিন তারা রাজনৈতিক চর্চা করে, আজকে যে অবক্ষয় এবং তাদের বাইরের পারফরমেন্স আমরা দেখলাম, কি ধরনের কথাবার্তা তারা বলতে পারে, কি বক্তব্য একজন রাজনীতি, একজন সংসদ দিলেন তাপস পালের। আমি আপনার এখানে ধরে বলতেছি, আপনাকে ডক্টর সিনহা, খুব বেশি সময় নেই, আপনি যেহেতু লিডারশিপ নিয়ে কাজও করেন এবং অ্যাডভোকেট আমিনুদ্দিন যে প্রশ্নগুলো রেজ করলেন, আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, হাতে 2-3 মিনিট সময় আপনার। আপনি যে কথা বললেন আমি আপনার সাথে একমত। এখানে ধন্যবাদ আপনাকে যে আপনি যে বলছেন যে দলের ভিতরে কর্মকাণ্ড করে একটা মানুষের, আমাদের যারা জনগণ তাদের ভিতর থেকে ক্ষোভ থাকতে হবে। ক্ষোভ আছে কিন্তু বিস্ফোরণ নাই। এই ক্ষোভ বিস্ফোরণ সাজানো থাকে না। জনগণ মানে কি? ওপিনিয়ন বিল্ডার যারা, এখান থেকে তো নেতা আসে। নেতা হয় কেন? দল গঠন করে কেন? একটা জনমতের ভিত্তিতে নিয়ে নেয় তো সে। জনগণ তো যে সবাইকে বলবে না এটা করো, এই জনগণের ভয়েসটা নাই কেন? জনগণের ভয়েসটা এমপির কাছে নাই। এমপি নোজ ভেরি ওয়েল ইজ নট ইলেক্টেড বাই দ্য পিপুল। সে তো জানে, আপনি আমি জানি না, সে তো জানে যে আমি এখানকার ভোট পাইনি। নৈতিক অবস্থানটা দেখেন আপনি। জনগণের কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, জনগণের কথা কেউ শুনে না। দলীয়ভাবে কথা হচ্ছে, দলীয় কথাই শুনে। আপনি যে কথাগুলো এখানে বলছেন, যদি আপনি দলীয়ভাবে কোনো দলের সম্পৃক্ত থেকে থাকেন, আমি জানি না আপনি আছেন কিনা, থেকে থাকেন, তাহলে ওখানে আপনি কথা বলবেন না, ওখানে উল্টা কথা বলবেন। প্রধান বাধা হচ্ছে যাদেরকে আমরা বিশ্বাস করেছি কথা বলার জন্য, তারা আমাদের বিশ্বাস হত্যা করেছে। তারা ওইখানে যে কথা বলে নেই, তারা ওইখানে অন্যরকম কথা চেয়ে বলছে। যাদেরকে পাঠিয়েছে কথা বলার সংসদে, তারা সেখানে বলে নেই, তা অন্যরকম কথা বলছে। স্ট্যান্ডিং মধ্যে পার্টি সেখানে বলে নেই, অন্যরকম কথা বলছে। এই যে দ্বিচারিতা, এটা বেইমানি। আজকে পুরো বাংলাদেশটা পড়ে গেছে একটা রাজনীতি বেইমানির হাতে। এই দেশকে বাঁচাতে হবে। এই দেশটা বাঁচানোর জন্য যা কিছু করণীয় জনগণই করবে, নিঃসন্দেহে। অতীতে জনগণই করছে, যার আন্ডারে এগুলো, যার নেতৃত্ব করছে, তো আবারও করবে। কিন্তু সেটা বড় কথা নয়। নেতাদের ভিতরে এই বোধ হইতে হইবে, নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। সেই নেতৃত্বের ভিশন কি হবে ঠিক করতে হবে। আমি এই ব্যাপারে খালেদা জিয়া, শেখ হাসিনা, হোসেন মোহাম্মদ এরশাদ যারাই আছেন, আমার সবার কাছে সবিনয় অনুরোধ, আপনারা বক্তৃতা দেন ভালো কথা, নেতৃত্ব সৃষ্টি করার জন্য কি কাঠামো আপনারা তৈরি করলেন, তার ধারাবাহিকতা আছে কিনা, প্লিজ সেই দিকে নজর দেন। তাহলে দেশটা একটা পর্যায়ে যেতে পারবে। আদারওয়াইজ যাবে কিন্তু গোজামি থাকবে। কিন্তু হ্যাঁ, আমি একটি কথা ওনার সাথে একমত, নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে যদি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। তাহলে কারণ এই নেতৃত্ব তো একটা দিন সময় শেষ হয়ে যাবে, পরবর্তী যা কারা নেতৃত্ব দেবেন সেটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন হতে থমকে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি একমত, নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে, সেটা করতে হবে গণতান্ত্রিক উপায়ে, একটা প্রক্রিয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে সবাইকে, আমাদের সব জনগণ, দল সবাই মিলে একসাথে কাজ করতে হবে, অন্যথায় হবে না। এবং আমার মনে হয় দুটো দলই চেষ্টা করছে তারা নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য, কিন্তু সেই প্রচেষ্টাটা আরো কোনো দল, এই বড় দলগুলোর কিন্তু নেতৃত্বে নার্সিং বা গ্রুমিং করার কোনো প্রসেস নাই। এটা হয় কি, পার্লামেন্টে নিলাম বা কাউকে আমি মন্ত্রী বানালাম, তার পোশাক আশাক কি হবে, সে কিভাবে কথা বলবে, সে কিভাবে মিডিয়াকে ফেস করবে, এর কোনো ট্রেনিং নাই। ভাই দেখেন, কোনো লজ্জার ব্যাপার নিয়মটা হচ্ছে কি, আমেরিকান প্রেসিডেন্টকেও কিন্তু তৈরি হতে হয়। আমি আপনাকে সত্য কথা বলছেন। আপনি যখন মন্ত্রী শপথ নেন, কি জানি পড়েন, একটা পড়তে না কিছু, ওখানে কি লেখা আছে? এই ওথ ইটসেলফ ইজ স্টেটসম্যানশিপ। ইট ইজ স্টেটসম্যানশিপ এন্ড ইউ হ্যাভ টু এক্সারসাইজ ইট। মন্ত্রী শপথ নিয়েছেন কিন্তু স্টেটসম্যানশিপ এক্সারসাইজ করার জন্য, কিন্তু মন্ত্রী হওয়ার পরে কিন্তু এটাকে আপনি ডাস্টবিনে ফেলাই দিয়েছেন। ট্রেচারি, বেইমানি, আমি এটাই বলছি। আপনি না, আমি যেটা বলছি, আপনার সাথে শোনেন, যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, জানেন, আমাদের ছাত্র যারা থাকে তারা যুবতে আসবেন, যুবত থেকে মূল নেতৃত্বে যাবেন, কিন্তু আমাদের এখানে হচ্ছে কি যে চর্চাটা ওইভাবে হচ্ছে না, যে ছাত্র যারা রাজনীতি করছেন,
গত কয়েক বছর ধরে আমরা ধরেন 10-12 এখন নাই। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কি সবগুলো দলের ছাত্র যারা রাজনীতি করছেন, শুধু মানে কোন দল, আমি কোন ব্যক্তি বিশেষ দল করেন, সবগুলো দলের ছাত্রদের হাতে চাপাতি। এখন ছাত্রদের হাতে কি আছে? কলম নেই, চাপাতি চলে গেছে। তাদের হাতে বুদ্ধিবৃত্তি নেই, তারা কোনো কি বলবো আমি মুক্ত চিন্তা করছে না। তারা কিভাবে নেতৃত্ব মানে প্রতিযোগিতার মাধ্যমে না নিয়ে জোর করে কিভাবে নেতৃত্ব আদায় করবে, সব দলেই এই অবস্থান। যার কারণে নেতৃত্ব গড়ে উঠছে না, তরুণ নেতৃত্ব আসছে না, যুবতে বা ইয়েতে একই অবস্থা। যার কারণে আমরা এই মানে হতাশা, যে সিনহা ভাই যেটা বলতেছেন যে হতাশার কথাটা, এটা কিন্তু এই কারণে। আমার মনে হয় এখনো সময় আছে, আমরা খুব বেশি পিছিয়ে যাইনি। আমরা যদি ছাত্রদেরকে ঠিক রাখতে পারি, সবগুলো দলে যদি তার ছাত্রদেরকে একটা গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে পারে এবং একটা নীতি নৈতিকতার ভিতর দিয়ে ওদের গড়ে তুলতে পারে, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। অন্যথায় আমাদের জন্য দুর্ভাগ্য। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর সিনহা এম এ সাঈদ এবং অ্যাডভোকেট এম আমিনুদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, দেশের বর্তমান সরকারের 1 বছর প্রায় হতে চলল এবং অবস্থাটা কি সেটি নিয়ে আলোচনা শুরু করেছিলেন অ্যাডভোকেট এম আমিনুদ্দিন। তিনি একটা স্থিতি অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বেশ কিছু উন্নয়নের কর্মকাণ্ড চলছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, পূর্ববর্তী সরকারের কাজের ধারাবাহিকতা আছে, এগুলোকে একটি সাফল্য হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছেন। ডক্টর সিনহা এম এ সাঈদও এই সাফল্যগুলোকে স্বীকার করে নিয়েও গণতন্ত্র এবং উন্নয়নকে একসঙ্গে চলতে এবং গণতন্ত্রের এখানে যে ঘাটতি আছে, দুর্বলতাগুলো আছে, সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশের রাজনীতির মান যে নিম্নগামী, এই বিষয়ে দুজনই একমত। এখানে নেতৃত্বের কোনো চর্চা হচ্ছে না, সেই অর্থে নেতৃত্ব তৈরি হচ্ছে না এবং নেতৃত্বের বিকাশের জন্য কোনো রকমের ক্রিয়াকর্ম নেই, সেটিও দুজন একমত। গণতন্ত্র বাংলাদেশে 43 বছর ধরেই বারবার গণতন্ত্র আসে যায়, কখনো দুর্বল হয়, কখনো শক্তিশালী করবার চেষ্টা করা হয়, কিন্তু এটি সাস্টেইন করছে না, অর্থাৎ একটা স্থিতাবস্থার মধ্যে দিয়ে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে না। এই সাস্টেইনেবিলিটিটা খুবই জরুরি, এটি আলোচনার মধ্যে এসেছে। এবং কাজ যাই হোক না কেন, সেটি হয়তো তাত্ত্বিক বিচারে ভালো কি মন্দ, মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে কিনা, মানুষ যদি খুশি হয় যে কোনো কিছুই অ্যাকসেপ্টেবল, এটিও ডক্টর সিনহা বলবার চেষ্টা করেছেন। যদিও সবসময় জনতুষ্টির কথা চিন্তা করে একটি দূরদৃষ্টি সম্পন্ন সরকার, ভালো সরকার সব কাজ করতে পারে না, করা উচিত নয়। সাময়িকভাবে হয়তো জনগণ অসন্তুষ্ট হবে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে সেটা হয়তো জনগণের কল্যাণই বয়ে আনবে। এটি যেমন সত্য, আবার এটিও সত্য যে মানুষের অ্যাকসেপ্টেন্সটা, মানুষের মনের ভাষাটা বুঝতে পারা, দেয়ালের লেখনটা বুঝতে পারা কিন্তু একজন রাজনীতিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে এই ধারাটা বা এই প্রবণতাটা বা এই প্রয়াসটা এখন আর মোটেই লক্ষ্য করা যায় না। এটি হয়তো তাদের কোনো সীমাবদ্ধতা, কিসের সীমাবদ্ধতা, সেটি অবশ্য যারা এই লিডারশিপ নিয়ে কাজ করেন তারা ভবিষ্যতে আলোচনা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।